5.7 মাত্রার ভূমিকম্পে 3 জেলায় 6 মৃত্যু, আহত অর্ধশতাধিক, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সজাগ থাকতে হবে বলছে বিএনপি। কারচুপির চেষ্টা হলে কঠিন পরিণতি, হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক ফিরে আসা ইতিবাচক বলছে সর্বস্তরের মানুষ। ব্যবস্থাকে প্রভাবমুক্ত ও বিতর্কের ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং শীতের সবজির দাম নাগালের বাইরেই বেড়েছে চাল, ডাল, ভোজ্য তেলের দর। স্থিতিশীল মাছ, মাংসের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকালে 10:40 দেখা দেয় এই ভূমিকম্প। আবহাওয়া অফিস জানায়, রিক্টার স্কেলে এর মাত্রা 5.7 এবং উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদীতে। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধসে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকে। মেজবা রহমানের প্রতিবেদন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন অনেকে। রাজধানী পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে 3 পথচারী নিহত হয়েছে। ভূমিকম্পের পরে রাজধানীতে বেশ কিছু ভবনের ধস ও ফাটলের খবর পাওয়া গেছে। ভূমিকম্পটি মাঝারি মাত্রায় ছিল উল্লেখ করে আবহাওয়াবিদ তরিকুল নেয়াজ কবির টেলিফোনে জানান, মাঝারি মাত্রার এ ভূমিকম্পে দুর্বল অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে এ নিয়ে উদ্বেগ জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গত 5 বছরে এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়নি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এটা বারবার আমাদেরকে একটা সতর্ক বার্তা দেয়া হচ্ছে। ভূমিকম্পের বিষয়ে সতর্কতার পরামর্শ দিয়ে এটি মোকাবেলায় 3 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে আগানো উচিত বলেও মত দেন তিনি। ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার টেইলের দিকে আমরা থাকি, সেখানেই যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরো অনেক শক্তিশালী হয়। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ধস সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পনে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে ডেনিমেক নামক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে নরসিংদীতে ভূমিকম্পে মাটির দেয়াল ধসে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু ও জেলা জুড়ে অন্তত 55 জন আহত হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দেয়া সহ অনেকেই আহত হয়েছে। ভূমিকম্পের খবর জানাতে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য আপনি জানতে পেরেছেন, তা আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে সারা দেশে স্মরণকালের সবচেয়ে বেশি বড় ভূমিকম্প অনুভূতি হয়েছে এবং আজ সকালে এটার উপস্থিত কিন্তু নরসিংদীর মাধবদী। তো আমি এখন রয়েছি নরসিংদীর মাধবদী ব্যস্ততম একটি এলাকায়। তো এখানে সকাল থেকে কিন্তু আমরা দেখি ভূমিকম্পের পর থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তবে মাধবদী শহরের তেমন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে নরসিংদী জেলায় বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে কিন্তু 2 জন নিহত খবর আমরা পেয়েছি। বিশেষ করে নরসিংদী গাবতলীতে কিন্তু একজন বাবা ও ছেলে গুরুতর আহত হয়, তবে ঢাকা নেওয়ার পরও কিন্তু ছেলে ওমর কিন্তু মারা যায়। এবং নরসিংদীর যে পলাশে কিন্তু ঘোড়াশালে কিন্তু দেখেছি আমরা একজন মৃত্যুবরণ করেছে এবং দেওয়াল চাপা পড়ে। তাছাড়া কিন্তু আমরা জানি যে
নরসিংদীর যে মাধবদী শহরে কিন্তু আমরা একটা এলাকায় ঘুরেছি, দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নরসিংদীর মাধবদীতে কিন্তু আমরা কয়েকটি ভবনে কিন্তু হালকা ফাটল দিয়েছে, তাছাড়া তো বড় ধরনের তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। তাছাড়া কিন্তু দেখছি নরসিংদী সদর হাসপাতালে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে এবং স্থানীয় প্রশাসন কিন্তু তারা কিন্তু এসে কিন্তু তারা আপনার এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিশেষ করে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে এসেছেন। বিশেষ করে নরসিংদীর যে বিএনপির কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আমরা দেখেছি, তিনি এই নরসিংদী সদর হাসপাতালে এসেছে এবং তাছাড়া আমরা দেখেছি কিন্তু নরসিংদী পুলিশ সুপার কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা যারা আহত রয়েছে তাদেরকে দেখেছেন, তাদের সাথে এবং পরিবার পরিজনের সাথে কথা বলেছেন। তারা কিন্তু আমাদের এমনটাই জানিয়েছেন যে আসলে নরসিংদীতে যে এই আসলে মানুষের আতঙ্কিত হয়ে যে সবচেয়ে বেশি যে আহত হয়েছে, এর এখন পর্যন্ত 60 জনের মতো আহতের খবর আমরা পেয়েছি। আমরা কিন্তু পুলিশের যে উদ্যোগ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলেছে যে কোনো পরিস্থিতি এড়াতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তাছাড়া কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি নরসিংদীর মাধবদীতে কিন্তু আমরা দেখেছি এই যে মাধবদীতে কিন্তু আমরা ঘুরেছি, তেমন বড় ধরনের অপ্রীত ঘটনা না ঘটলো নরসিংদীতে কিন্তু আর নরসিংদী পলাশিংদী খামারও দেখেছি মাটিতে ফাটল ধরেছে। তাছাড়া কিন্তু রাজনীতি নেতৃবৃন্দরাও কিন্তু জানিয়েছে যে স্বতন্ত্রের পাশে রয়েছে। তো নরসিংদীর মাধবদী থেকে এই ছিল আমার কাছে তাসনুবা। রেজাউল, আপনাকে ধন্যবাদ। ভারতে বসে পলাতক শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকল চক্রান্ত মোকাবেলায় গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এই বিএনপি নেতা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর মৎস্যজীবী দল। এতে দেশের যে কোনো সংকটে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান সংগঠনের নেতাকর্মীরা। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যদি প্রয়োজন হয় মৎস্যজীবী দল সামনে থেকে নেতৃত্ব দিবে, সেই প্রত্যাশা, সেই অভিপ্রায় ব্যক্ত করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র ধ্বংস করে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে। আর জাতি 5ই আগস্ট 24-এ যেমন ঐক্যবদ্ধ ছিল, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। 26-এর মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, মনে রাখতে হবে 14, 18, 24 জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের ভোটের দরকার পড়ে নাই। দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হলে পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে দলের ছাত্র গণজামায়াতে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না। ভয় ভীতি টাকার খেলা ও অপপ্রচারে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না বলেও দাবি করেন এই জামায়াত নেতা। দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালায় যাইতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। জনগণকে আপনারা নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসাকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। এই ব্যবস্থাতেই কেবল অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করছেন তারা। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বলেও মনে করেন তারা। তবে তত্ত্বাবধায়ক সরকারকেও রাজনৈতিক প্রভাবমুক্ত ও সব রকম বিতর্কের ঊর্ধ্বে থাকার পরামর্শ দেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ধারণার জন্ম। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনা সমর্থিত বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়, যা পরবর্তীতে ১/১১ সরকার নামে পরিচিতি পায়। এ সরকার দীর্ঘ 2 বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক এখতিয়ারের বাইরেও কাজ করে। এমন প্রেক্ষাপটে 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন। এরপর ক্ষমতাসীন দলের অধীনেই 2014, 2018 ও 2024 সালে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে দেশ বিদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ফেয়ার ইলেকশনের ব্যাপারটা হচ্ছে পুরোপুরিভাবে ডিপেন্ড করে যে কাদের হাতে ন্যস্ত আছে ক্ষমতাটা। মানুষের একটা বড় চাওয়ার জায়গা হচ্ছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হোক, এটাই আমাদের আশা। এমন অবস্থায় রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবি ওঠে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়কের বিষয়টি। তত্ত্বাবধায়ক সরকারটা খুব দরকার, কারণ কেউ ক্ষমতায় থাকলে আমরা দেখি সে তার ক্ষমতার অপব্যবহার করে। সবাই যেহেতু একই মত দিচ্ছে যে কেয়ারটেকার নির্বাচন হলে ভালো হবে, আমি একটা এখানে ভরসা রাখতে পারি যে এটা ফেয়ার ইলেকশন হবে। রাজনীতির ধরন বিবেচনা এদেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 5 বছর যখন তার ক্ষমতার সীমাপূর্ণ হয় তখন অবশ্যই একদম নিরপেক্ষ একটা বোর্ডের মাধ্যমে ইলেকশন কন্ডাক্ট করাটা বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, যেটা আমি জানি না কবে নাগাদ সেটা ডেভেলপমেন্ট হবে, বাট যতদিন পর্যন্ত সেই ডেভেলপমেন্টের স্টেজে আমরা না পৌঁছাতে পারি ততদিন পর্যন্ত এইটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ, এটা দরকার। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া যেন দলীয় প্রভাব মুক্ত থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তত্ত্বাবধায়ক সরকারের স্ট্রাকচারটা সেভাবে গঠন করা যাতে কেউ বা কারা পলিটিক্যাল ক্ষমতা এসে এটা ইঞ্জিনিয়ারিং করে এটাকে ম্যানিপুলেট করতে না পারে। একটা মোটামুটি একটা নিরপেক্ষ, আপাত দৃষ্টিতে একটা নিরপেক্ষ যাতে বডি তৈরি হয় যাদের কাজই হচ্ছে যে নিরপেক্ষভাবে ইলেকশনটা কন্ডাক্ট করা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। একই সঙ্গে পোলাওয়ের চাল, মসুর ডাল, ভোজ্য তেলের দাম বেড়েছে। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার, সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কমেনি মাছের। আরও জানাচ্ছেন ইমার আসাদ। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বাড়ে ক্রেতা সমাগম। শীতের আমেজের সঙ্গে তাল রেখে বাজারে আসতে শুরু করেছে হরেক রকম সবজি, তবে দাম অনেক বেশি। এছাড়াও দাম বেড়েছে পোলাও চাল, মসুর ডাল ও ভোজ্য তেলের। পোলাও চালের দাম মনে করেন কেজিতে 10 টাকা বাড়ছে, 115-20 টাকা বিক্রি করছে। এখন মনে করেন 20 টাকা বেচা যায়, বেচলে থাকে না, এখন 30 টাকা বেচতে হয়। তারপর মসুর ডাল 130 টাকা কেজি ছিল, সেই মসুর ডাল হচ্ছে 160 টাকা। শসার দাম একটু বাড়তি আছে, 90 টাকা কেজি। উচ্ছের দামও বাড়ছে, 100 টাকা কেজি। কম ছিল, ধনিয়ার দাম কম আছে আপনার, আর মরিচের দাম একটু কমছে, ভেন্ডির দাম কমছে, শাকের দাম কমছে আর কি। 100 টাকার উপরে কোন সবজি আছে? 100 টাকার উপরে আপনার বেগুন আছে, বরবটি আছে, টমেটো আছে, গাজর আছে। স্বস্তি কিছুটা আছে মাংসের বাজারে। গেল কয়েক সপ্তাহ থেকে এ বাজারে দাম বাড়েনি। ব্রয়লার মুরগির দামও কমেছে। দেশি মুরগি এতদিন ধরে আমরা 600 টাকা 620 টাকা বেচছি, আজকে হলো দেশি মুরগি 550 টাকা কেজিতে, 50-60 টাকা কমছে। যে মুরগি সোনালী মুরগি আমরা 320 টাকা 30 টাকা বিক্রি করছি, আজকে সোনালী মুরগি হলো 260-270 টাকা। হাড় চর্বি ছাড়া 900 টাকা কেজি, আর হাড়ালা হইলো হাড় চর্বি মাংস সহ 750 টাকা। গরুর মাথা 400 টাকা কেজি, গরুর শুধু কলিজা 800 টাকা কেজি। মাছের বাজারে সরবরাহ বেড়েছে, তবে ইলিশ সহ নদীর মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। মাছের চাহিদা কম, লেগে দাম একটু বেশি। দেশি এটা বোয়াল, এটা 800 টাকা কেজি। কোরাল আছে 600 টাকা কেজি, রুই আছে 600 টাকা কেজি, কাতলটা আছে 600 টাকা কেজি, নদীর পাঙ্গাস 800 টাকা কেজি। এ মাসের শেষ পর্যন্ত আর নতুন করে বাজারে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
দিনাজপুর 2 আসনে আওয়ামী লীগের দোসরকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গত 17 বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বয়কটের ঘোষণাও দেন তারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পিনাকের মনোনয়ন স্থগিতের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেন তারা। এ সময় অবিলম্বে ওই মনোনয়ন বাতিল করে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাকে বিএনপির প্রার্থী ঘোষণা করতে দলের হাই কমান্ডের প্রতি আহ্বানও জানান দিনাজপুর 2 আসনের বাসিন্দারা। আনম, বজরুল রশিদ কালু, মোজারুল ভাই এবং মঞ্জুরুল ভাই, এই তিনজনের ভিতরে যে কোনো একজন হইলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয় করব। বিরল বাছাগঞ্জের নেতা কর্মীদের বিশ্বাস, সাধারণ ভোটারের বিশ্বাস, হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, এই আসনটি দিনাজপুর 2 বিরল বাছাগঞ্জ আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দেওয়া যাবে। বাংলাদেশে একটি গোষ্ঠী কখনো আইন মানতে চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, পাহাড় কেটে যে ইট ভাটা তৈরি করা হচ্ছে তা বন্ধে রাষ্ট্র কাজ করছে। এ সময় আদিবাসীদের বিভিন্ন দোকান ঘুরে দেখেন উপদেষ্টা। নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদ বৃন্দ আয়োজনে মিরপুরে এবারের মেলাটি আয়োজিত হয়। এই দেশের একটা গোষ্ঠী মনে করে তারা আইন মানবে না। এই কালচার থেকে সরিয়ে আনাটা আমাদের জরুরি। আমরা রাষ্ট্রীয় আইন মানি না, আমরা ধর্মীয় অনুশাসন মানি না, তাহলে আমাদের উত্তরণ, পরিবর্তন কেমন করে হবে? ঝুঁকি কেন বাড়ছে? ঝুঁকি শুধু এই জন্য বাড়ছে না যে উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, ঝুঁকি এই জন্য বাড়ছে যে আমরা জলাশয় ভরে ফেলছি, ঝুঁকি এই জন্য বাড়ছে যে আমরা পাহাড় কেটে ফেলছি। এই জিনিসগুলো আমাদেরকে অতি অবশ্যই বন্ধ করতে হবে। পাবনার ফরিদপুর, সুজানগর সহ বিভিন্ন উপজেলায় নদীর প্রবাহ কাজে লাগিয়ে চলছে নেট পদ্ধতিতে মাছ চাষ। ইতিমধ্যে এভাবে মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ রাখতে সরকারি সহায়তা চান মাছ চাষিরা। প্রশিক্ষণ ও কারিগরি সহ সব ধরনের সহায়তার প্রত্যয় জানিয়েছে মৎস্য বিভাগ। হুজাতুল্লাহ হীরার প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। পাবনার ফরিদপুর, সুজানগর সহ বিভিন্ন উপজেলায় নদীতে চলছে নেট পদ্ধতিতে মাছ চাষ। পানির প্রবাহ কমে যাওয়ায় কম খরচে ও স্বল্প পরিশ্রমে এই পদ্ধতিতে মাছ চাষে ইতোমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এ পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়ায় বাজারে চাহিদা মেটার পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানেরও। লাভবান হওয়ায় দিন দিন নেট পদ্ধতিতে মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তারা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এ খাত আরো সমৃদ্ধ হবে। আমি এই 11 বছরের খামারি হিসাবে আমার এই 24টা খাঁচা আমি তৈরি করছি স্টিল দিয়ে। উপজেলা কর্মকর্তারা আসলে পরে আমার পরামর্শ দিয়ে থাকে, তারা আমার পাশে থাকে, কিন্তু আমরা ওই রকম ভাবে সরকারি কোনো কিছু আমরা এই পর্যন্ত পাইনি। আমাদের একটাই দাবি যে উজানের জন্য কোনো বাদ না থাকে। বাদ না থাকলে জলটা চলন্ত থাকবে, তখন আমাদের মাছ ব্যবসা করতে অনেক ভালো হয়। নদীর প্রবাহ কাজে লাগিয়ে যারা নেট পদ্ধতিতে মাছ চাষ করছে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বললেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যারা মাছ চাষ করছে, মৎস্যজীবী, তাদেরকে আমরা আসলে আরো প্রণোদনা দিয়ে এবং আরো সহযোগিতা করে তাদেরকে ইতিবাচক যে ভূমিকা রাখছে সেটার জন্য আমরা তাদেরকে এগিয়ে আনতে চাই। উন্মুক্ত জলাশয়ে খাঁচা তৈরি করে তাতে নেট দিয়ে মাছ চাষ করাতে উৎপাদন বাড়ছে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানালেন, প্রবাহমান পানিতে চাষ হওয়ায় এই মাছ সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। উন্মুক্ত জলাশয়ে কিভাবে মাছ চাষ বৃদ্ধি করা যায় তারই একটা প্রযুক্তি হচ্ছে খাঁচাই মাছ চাষ, এবং সেখানে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অল্প জায়গাতে অধিক পরিমাণে মাছ উৎপাদন করা যায়। আর এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি মুক্ত একটা মাছ উৎপাদন হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ থাকা সহ সরকারি সহায়তা বাড়লে এ খাত হয়ে উঠবে সম্ভাবনাময় শিল্প। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। 10 বছর আগে টোল আদায় বন্ধ করা হলেও নীলফামারীর তিস্তা ব্যারেজে বন্ধ হয়নি ভারী যান চলাচল। নিয়ম বহির্ভূত অতিরিক্ত ওজনের বালু ও পাথর বোঝাই ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যান চলাচল নিয়ন্ত্রণে দ্রুতই ওজন স্কেল স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মনিল হকের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
নীলফামারীর তিস্তা ব্যারেজ দিয়ে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলেও বুড়িমারি থেকে পাথর ও বালু বোঝাই ট্রাক চলছে নিয়মিত। ব্যারেজে ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এসব ভারী যান। ক্ষতির পরিমাণ কমাতে ডালিয়া উন্নয়ন কর্তৃপক্ষ 10 বছর আগে টোল আদায় বন্ধ করলেও থামানো যাচ্ছে না ভারী যানবাহন চলাচল। আইন অমান্য করে পাথর ও বালু বোঝাই ট্রাক চলাচল করলেও কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা ব্যারেজ বলে অভিযোগ স্থানীয়দের। তিস্তা ব্যারেজের উপর দিয়ে ট্রাক চলতে ট্রাকের ক্ষতি এই যে রোডের ক্ষতি হবে। এর আগে দেখা গেছিল যে ফাটা হয়েছিল, এর কারণে তিস্তা ব্যারেজে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল। ভারী পাথরের ট্রাক বালু নিয়ে ব্যারেজের উপর দিয়ে যায়। বুড়িমারি থেকেই ট্রাকগুলো তিস্তা ব্যারেজ দিয়ে আসতেছে, পাথরের ট্রাক। এই জন্য আপনার মানে ব্রিজটার ক্ষতি হইতেছে। এটা সরকারের কাছে আবেদন যে এই ট্রাকগুলো না আসলে ব্রিজটা ভালো থাকবে। ব্যারেজের দুই ধারে ওজন স্কেল বসানোর মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমাদের মেকানিক্যাল ডিভিশনের মাধ্যমে আমরা আমাদের তিস্তা ব্যারেজের দুই পাশে ওয়েট স্কেল তৈরি করতেছি। ওটা অলরেডি এস্টিমেট মানে ওরা করা হয়ে গেছে, শীঘ্র টেন্ডার হবে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের এখান থেকে ট্রাকগুলোকে র্যান্ডমলি চেক করতে পারবো। কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিস্তা ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবি নীলফামারীবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 5.7 মাত্রার ভূমিকম্পে 3 জেলায় 6 মৃত্যু, আহত অর্ধশতাধিক, বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সজাগ থাকতে হবে বলছে বিএনপি। কারচুপির চেষ্টা হলে কঠিন পরিণতি, হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক ফিরে আসা ইতিবাচক বলছে সর্বস্তরের মানুষ। ব্যবস্থাকে প্রভাবমুক্ত ও বিতর্কের ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং শীতের সবজির দাম নাগালের বাইরেই, বেড়েছে চাল, ডাল, ভোজ্য তেলের দর, স্থিতিশীল মাছ মাংসের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।